সুপ্রিয় দর্শক, রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছিলেন 22শে শ্রাবণ। আর 22শে শ্রাবণ যে কবি মৃত্যুবরণ করেছিলেন তিনি জন্মেছিলেন 25শে বৈশাখ। 25শে বৈশাখের কবি 22শে শ্রাবণের কাছে যখন আসেন, অত্যন্ত ধীরে, অতি সন্তর্পণে, অতি ভালোবাসায় এবং গভীর মমতায় তিনি কিন্তু উপনীত হয়েছেন 22শে শ্রাবণে। আর যে কবি 22শে শ্রাবণে আসলেন, 25শে বৈশাখ থেকে এই বাংলা সাহিত্যের সকল শাখায় তিনি বিচরণ করেছিলেন এবং বাংলা সাহিত্যকে পত্র পুষ্পে সমৃদ্ধ করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের দরবারে। এই কবি শুধু যে কাব্যে, নাট্যে, সঙ্গীতে কিংবা ছবি অঙ্কনের মধ্যেই নিজের প্রতিভাকে সীমাবদ্ধ রেখেছিলেন তা নয়। তিনি ভেবেছিলেন, তিনি চিন্তা করেছিলেন এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, এদেশের শিক্ষা নীতি নিয়ে, সমাজ নিয়ে এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষা ভাবনা থাকা উচিত, নিজস্ব স্বাধীন চিন্তা থাকা উচিত, সেটা নিয়ে তিনি ভেবেছিলেন। এবং তার এই বহুমুখী ভাবনা নিয়েই গড়ে উঠেছে বাংলা সাহিত্যের এবং আমাদের বাঙালির চিন্তার সুবৃহৎ ভাণ্ডার। আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় শিক্ষাকে মনে করতেন প্রাণের মধ্য দিয়ে যদি শিক্ষার বিকাশ না ঘটে তাহলে কখনোই সেই শিক্ষা সমৃদ্ধ হয় না, সেই শিক্ষা পূর্ণাঙ্গতা পায় না। এবং যে শিক্ষা পূর্ণতা পায় না, যে শিক্ষার মধ্যে প্রাণের আনন্দ নেই, সেই শিক্ষা কখনো জাতির মানস গঠনে সহায়ক হতে পারে না। আমরা রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক ভাবনা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনা করার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, বিশিষ্ট শিক্ষক, অধ্যাপক ডক্টর মুস্তাফা নুরুল ইসলাম। আমার বাম পাশে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ। আমরা শুরুতেই জানতে চাইব রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা বিষয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা, শিক্ষানীতি কীভাবে সাম্প্রতিক কালের ভাবনা হয়ে উঠেছে এবং তার শিক্ষা বিষয়টা আমরা বর্তমানকালে কিভাবে বিশ্লেষণ করব। রবীন্দ্রনাথের যদি সৃষ্টি এবং সাধনার দিকটি আমরা দেখি তাহলে লক্ষ্য করা যাবে যে মানব জীবনের নানা প্রান্তেই তার হাত পড়েছে, মানব জীবনের নানা প্রান্ত নিয়েই তিনি ভেবেছেন। এমনই একটি বিষয় তার শিক্ষা ভাবনা। রবীন্দ্রনাথ শিক্ষা ভাবনাকে আমরা কতগুলো ভাগে দেখতে পারি। রবীন্দ্রনাথ মূলত শৈশব কৈশোরে প্রচল গতানুগতিক শিক্ষায় আকৃষ্ট হননি। কয়েকটা স্কুল তার পরিবর্তন ঘটেছে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর বহু চেষ্টা তদবির করেছেন যে কিভাবে ছেলেকে শিক্ষিত করবেন, কিন্তু দুর্ভাগ্য রবীন্দ্রনাথ দ্বারা কিছু হয়নি এবং বিলেতে পাঠানোর চেষ্টা হয়েছে। একবার তো মাদ্রাজ থেকে ফিরে এসেছেন, আর একবার তিনি ওখানে গিয়েও কিছু করতে পারেননি। কারণটা কি? কারণটা এই যে আপনি বলেছিলেন সূচনা সূত্রে অনুষ্ঠানের যে ঔপনিবেশিক শিক্ষানীতির প্রতি, শিক্ষা ব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথের কোনো আগ্রহ ছিল না, আকর্ষণ ছিল না, এক। দ্বিতীয়ত তিনি পশ্চিমা শিক্ষানীতির প্রতিও কোনো ধরনের আগ্রহ ছিল না। সুতরাং এই শৈশব থেকেই অনাগ্রহের কারণটি তার মধ্যে একটি ভাবনা ঢুকিয়ে দিয়েছে যে তাহলে বাংলাদেশের শিক্ষা কেমনটি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এবং এটি বোধ করে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার একটি বীজ হিসেবে কাজ করেছে। লক্ষ্য করার বিষয় যে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার যদি কতগুলো প্রান্ত দেখা যায় তাহলে প্রথমেই আমি বলবো যে রবীন্দ্রনাথ পাশ্চাত্যের যারা শিক্ষাবিদ, যারা প্রখ্যাত ডিউই কিংবা মারিয়া মন্টেসরি, এদের অনেক আগেই তিনি বাংলাদেশে রবীন্দ্রনাথ শিক্ষাকে প্রযুক্তি হিসেবে গ্রহণ করেছিলেন। এটি আমার কাছে খুব একটা বড় বিষয়, এটা প্রযুক্তি হিসেবে বিবেচনা করেছিলেন তিনি। অর্থাৎ একটা মানবিক পুঁজি, একজন শিক্ষা হচ্ছে একটা মানবিক পুঁজি সংগ্রহের, পুঁজি সৃষ্টির একটা প্রাথমিক উৎস। এবং সে কারণে খুব পরিকল্পিতভাবে একদম শিশু শ্রেণী থেকে উচ্চতর শ্রেণী পর্যন্ত তিনি শিক্ষার ব্যবস্থা করেছেন। পাঠভবন থেকে পাঠভবন শুরু করলেন এবং সেখান থেকে আস্তে আস্তে করে একেবারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার মাথার মধ্যে আছে। এবং এখানে সঙ্গীত ভবন, চীনা ভবনটাও খুব মজার যে সেখানে চাইনিজ ভাষা শেখানো হবে এবং আরও আরবি ফার্সি ভাষা শেখানোর জন্য তিনি পণ্ডিত রাখছেন। তাহলে এবং অথচ তিনি বলছেন যে শিক্ষায় মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ স্বরূপ। এটি জানা সত্ত্বেও তিনি তার শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য ভাষা শেখাতে দিচ্ছেন, কারণ তিনি জানেন যে আমাকে বহু ভাষা শিখতে হবে, একজন মানুষ বহু ভাষা শিখলেই বহু কিছু জানতে পারবে। দ্বিতীয়ত, আজকে আমরা এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, আমরা স্থায়িত্বশীল উন্নয়নের কথা বলি।
রবীন্দ্রনাথ এটি খুব মাথার মধ্যে ছিল। অর্থাৎ পাশ্চাত্যে যেখানে বন জঙ্গল কেটে নগর প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে শিক্ষালয় প্রতিষ্ঠিত হয়, রবীন্দ্রনাথের বিরুদ্ধে ছিলেন গভীরভাবে একেবারে, এবং তিনি একেবারে গ্রামে গিয়ে শান্তিনিকেতনে তার পরীক্ষা নিরীক্ষা চালালেন। তিনি বলছেন যে আমার যারা শিক্ষার্থী তারা শান্তিনিকেতনের উদার প্রান্তর থেকে, পশু পাখি গাছপালা থেকে তারা শিক্ষা লাভ করবে। তারা শিক্ষা লাভ করবে প্রকৃতির উদার প্রান্তরে, প্রকৃতি তাদের শিক্ষা দিবে। এবং এই যে রবীন্দ্রনাথের কাছে প্রকৃতি ছিল একজন বড় শিক্ষক। আবার প্রায়োগিক দিকে শিক্ষা ব্যবস্থা, আজকে আমরা যেটা বলছি যে শিক্ষা হচ্ছে একটা বাণিজ্য, অনেকটা শিক্ষা পণ্যে রূপান্তরিত, কিন্তু রবীন্দ্রনাথ এই পণ্যায়নের বিরুদ্ধে সে সময় ছিলেন। এবং এ কারণে তিনি যেটা করতে চেয়েছেন যে শিক্ষাকে জীবনের সাথে সংলগ্ন করার চেষ্টা করেছিলেন। কৃষকদের জন্য তিনি কাজ করছেন, সমবায় স্কুল, নাইট স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং নিজে সেখানে গিয়ে পড়াচ্ছেন, ছেলেকে সেখানে সেলাই দিয়ে পড়াতে দিচ্ছেন, প্রতিষ্ঠানে পড়াতে দিচ্ছেন। এবং শ্রীনিকেতন, যেটি শ্রীনিকেতনে তো একেবারেই মানে কৃষকদের জন্যই তিনি পাঠের, এবং সেসব কি গোদুগ্ধ কিভাবে বেশি হবে, কিভাবে গরুর গোবর থেকে ঘুঁটে বানানো যায়, কিভাবে মশক নিধন করা যায়, এই সমস্ত শিক্ষা দিয়েছেন তিনি। এবং তার জন্য মানে এটা রবীন্দ্রনাথের গণমুখী শিক্ষা। গণমুখী শিক্ষা অবশ্যই। রবীন্দ্রনাথের শিক্ষা ব্যবস্থার তপবন কেন্দ্রিক ছিল, এটি একটি বড় দিক। আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে রবীন্দ্রনাথের শিক্ষার প্রাসঙ্গিকতা কখনো কখনো আমাদের কাছে প্রশ্নে দেখা দিতে পারে, কারণ এখন তপবন কেন্দ্রিক শিক্ষা বোধ করি আর প্রাসঙ্গিক নয়, এটি বলতেই হবে। আপনার এই তপবন কেন্দ্রিক শিক্ষা যেটা রবীন্দ্রনাথের প্রকৃতির লেন শিক্ষা ব্যবস্থা, অবশ্যই। তো আমরা এখন মুস্তাফা স্যারের কাছে শুনি যে ডক্টর বিশ্বজিৎ ঘোষ বললেন যে তপবন কেন্দ্রিক প্রকৃতির লেন শিক্ষা যেটা গণমুখী শিক্ষা, তো এখন এই রবীন্দ্রনাথের এই শিক্ষা ভাবনাটা তো সেই সময়ের বিবেচনায় এখনই বেশি প্রাসঙ্গিক নাকি তখনই বেশি প্রাসঙ্গিক ছিল? এতদিনের তো ছাত্র পড়িয়ে পড়িয়ে আমার যে অভিজ্ঞতা যা দেখছি আমার নিজের ঘরে এবং বাইরে, বর্তমানের অবস্থাটা একটা হযবরল অবস্থা, যথেচ্ছাচার চলছে বর্তমানে, যেটা নানামুখী শিক্ষা, একমুখী না। ইংলিশ মিডিয়ামের নামে যে কি হচ্ছে আল্লাহ মালুম, বলতে পারবো না। এখনই কথাটা উঠলো বাণিজ্যিকরণ, এটা প্রায়শ খবরের কাগজে থাকে। এটা ডিগ্রি ব্যাচের কারখানা, এ ধরনের কথাও বলা হয়ে থাকে। এটা হচ্ছে বর্তমান অবস্থা। আর রবীন্দ্রনাথ 100 বছর আগে 1890 সালে তার লেখা শিক্ষার হেরফের, রাজশাহীতে গিয়ে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। তারপরে তার থেকে আরম্ভ করে 1905 এই 15 বছরে তার যে কয়েকটি লেখা বা বক্তৃতা তার শিক্ষা নামক গ্রন্থে রয়ে গেছে। তাহলে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা ওই একটা বইতেই মেলা পাই। দুটো দিক আমি দেখছি, তিনি ভাবছেন কি, কর্মক্ষেত্রে তিনি করছেন কি। ভাবনাতেই সবটা নয়, তিনি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেছেন, যেটা বিশ্বজিৎ এক্ষুনি উল্লেখ করল। তাহলে বিবেচনায় দুটো জিনিসই আনতে হচ্ছে, আমাদের বর্তমান অবস্থা আর তখন রবীন্দ্রনাথ কি দেখছেন কি। আর নামগুলোও কি চমৎকার, যে শিক্ষা ভাবনার যে তার এটা শিক্ষার হেরফের যেমন বলছেন, শিক্ষা সংস্কার সেই সময় বলছেন। তুমি যে ঔপনিবেশিক শিক্ষা, তুমি যে ঔপনিবেশিক শিক্ষার কথা বললে, শিক্ষা সংস্কার বলছেন, শিক্ষা সমস্যা বলছেন, শিক্ষার মিলন এবং প্রাথমিক শিক্ষা, যেটা নিয়ে আমাদের মাথা ব্যথা এখন আরও বেশি। আর একটা বিশেষ নিবন্ধতার স্বাধীন শিক্ষা। শুধুই যে কেবল ভাবনা, একটু আগেই বললাম, তা তো নয়। আর নিজের বেলাতে যেটা বিশ্বজিৎ যেটা উল্লেখ করলো, যাদেরকে আমরা বলি স্কুল পালানো ছেলে, রবীন্দ্রনাথ তাই গোটা 5 স্কুলে কলকাতায় তিনি ব্রাইটনে কিছুদিন পড়লেন, তারপরে লন্ডনে কিছুদিন পড়লেন, কুলোলো না। এই ব্যক্তি ফিরে এসে শিক্ষাক্ষেত্রে তিনি যে কি করছেন, প্রকৃতির কোলে শিক্ষা, যেটা একটু আগে উল্লেখিত হলো, কতভাবে সেটা আসলে প্রকৃতির কোলেই তো আমরা লালিত পালিত হচ্ছি। যে পাঠ্যপুস্তক সম্পর্কে তার একটা ভাবনা ছিল, যেটা নাকি আমাদের এখনকার খুবই সমস্যা। পাঠ্যপুস্তক রবীন্দ্রনাথের নিজেরই লেখা আছে, তিনি নিজেই। বিশ্বজিৎ তুমি একটু বললো, আমরা একটু আগে আলাপ করছিলাম, এটা যদি 1901 সালে পাঠ্যপুস্তক একটা সমস্যা, তার আগে পাঠ্যপুস্তক বলতে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর মদন মোহন তর্কালঙ্কার, এই তো তর্কালঙ্কার, এছাড়া তো আর নেই। এখন এই যে আমাদের এই যে ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা তুমি ঔপনিবেশিক,
এটা কি জুলুম বলবো না এটাতে কি হচ্ছে আমি তো বলতে পারবো না, কিন্তু রবীন্দ্রনাথের মন্তব্য যেটা, টেক্সট বুক কমিটি হইতে যে সকল গ্রন্থ নির্বাচিত হয় সেগুলি শিশুদের জন্য অপাঠ্য পুস্তক, চ্যালেঞ্জ করছেন তিনি। আমাদের টেক্সট বুক কমিটি আছে, তাহলে কি আমরা কি বলবো যে অপাঠ্য পুস্তক? এই জায়গাটায় এবং অত্যাবশ্যক শিক্ষার এই যে কতগুলো উদাহরণ দিলে, রবীন্দ্রনাথের নিজেরই কথা, অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না মিশাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ, আসলে আমাদের শিক্ষা তখনও যা এখনও তাই। আসলে আমাদের শিক্ষার সঙ্গে আনন্দ নাই। আর রবীন্দ্রনাথের নিজের কথায় কণ্ঠস্থ করিতেছে। তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, স্কুলে যখন পড়েছো, কলেজে যখন পড়েছো, ইউনিভার্সিটি, আমরাও তাই মুখস্থ করেছি, কিন্তু আনন্দের সঙ্গে শিক্ষাটা গ্রহণ করিনি, বা সে ব্যবস্থাটাই নাই আমাদের। অতঃপর যে কথাটা আমি আরেকটু বলে আমি ছেড়ে দিচ্ছি, মাতৃভূমি হইতে নির্বাসিত করিয়া হতভাগ্য শিশুদিগকে কোন বিদেশি কারাগারে শৃঙ্খল আবদ্ধ করিয়া রাখা হয়। আমরা তো প্রাণপণে আমাদের ঘরের ছেলে মেয়েদের বাইরে আমরা পাঠিয়ে দিচ্ছি সেই বিদেশি কারাগারে। এবং রবীন্দ্রনাথের, তোমরা বলেছো রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, এবছরকার 22শে শ্রাবণের প্রাসঙ্গিকতায় এইটার উপরেই আমার দীর্ঘকালীন শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা থেকে আমি জোর দিচ্ছি। উপনিবেশবাদ বিরোধী একটি শিক্ষা ভাবনা রবীন্দ্রনাথের মধ্যে ছিল, এবং পাঠ্যপুস্তকের মধ্যে যে শিশুর প্রাণ আকীর্ণ থাকে এবং শিশুর প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, এই বিষয়টিও কিন্তু আমরা আলোচনা করেছি এবং আমরা জেনেছি, আমরা দেখেছি এবং আমরা বুঝেছি যে বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে রকম ফের, কিন্ডারগার্ডেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিংবা গ্রামে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এমনকি এই যে নানান স্তরের শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষানীতির যে ভেদাভেদ, এই বিষয়টা কিন্তু অনুধাবন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই শুরুতে। তো আমরা আমাদের এই আলোচনার বিষয়ে আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠ্যপুস্তক বিষয়ে আলোচনায় আবার ফিরে যাব। তবে ডক্টর বিশ্বজিৎ ঘোষের কাছে আমরা জানতে চাইব যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে নিজেই পাঠ্যপুস্তক রচনা করেছিলেন, আবার পাঠ্যপুস্তকের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন, তবে কি তিনি সৃজনশীল পাঠ্যপুস্তক বা সৃজনশীল লেখার দিকে বেশি মনোযোগী ছিলেন, যে যেখানে শিশুর অন্তরাত্মা বিকশিত হবে? হ্যাঁ, এটা অবশ্যই বলা যায়, কারণ একটু আগেই স্যার বলছিলেন যে রবীন্দ্রনাথের একটি বড় লক্ষ্য ছিল আনন্দের মধ্যে দিয়ে শিক্ষা লাভ। আমরা তো তার সেই বিখ্যাত গল্পই বলি, তোতা কাহিনীর কথা জানি। সেই তোতা পাখিকে শিক্ষা দেওয়ার জন্য যত পণ্ডিত ছিল সব পণ্ডিত একত্রিত হয়ে যত পুঁথি ছিল সব তার মুখের মধ্যে ঢোকালো এবং শেষকালে পাখি মারা গেল। এটি যদি মনে, এই গল্পটা তো উদ্দেশ্যমূলক গল্প, রবীন্দ্রনাথের একটি অসাধারণ একটি গল্প। আমাদের এইটি রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে এইভাবে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়, এবং এই উদ্দেশ্যে তার সংকট দেখা দিল যে পাঠ্যপুস্তক নেই, বিশেষত শিশু পাঠ্যপুস্তক। অতএব তিনি লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরে বর্ণশেখার যে প্রাথমিক বই, 5টি বই লিখেছেন রবীন্দ্রনাথ, এক এক করে 5 খণ্ড, পঞ্চম, এবং প্রত্যেকটি যে 1, 2 এইরকম করে করে তিনি লিখেছেন। এবং তাতে বোঝা যায় যে তিনি একজন কত বড় গবেষকও বটে, যে কীভাবে যুক্তাক্ষরগুলো শিখবে শিশু বা কিশোর ইত্যাদি। এছাড়া উচ্চ পর্যায়ে উচ্চতর শ্রেণীর জন্য নিজে লিখেছেন, অন্যকে দিয়ে লিখিয়ে নিয়েছেন, এটি একটি বড় দিক। রবীন্দ্রনাথের বড় শিক্ষা ভাবনার আরেকটা বড় দিক আমার যেটা মনে হয়েছে, যে আমাদের শিক্ষা মানেই হচ্ছে মধ্যবিত্ত জীবনের জন্য, মধ্যবিত্ত শ্রেণীর জন্য শিক্ষা। এই জায়গায় রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা একটি বড় জায়গা, যেটি স্যার উল্লেখ করেছিলেন যে শিক্ষার মিলন বলে তার একটা অসাধারণ প্রবন্ধ আছে। রবীন্দ্রনাথ বিশ্বাস করেন যে শিক্ষা বৈষম্য দূর করে, শিক্ষা মানুষের সঙ্গে মানুষের মৈত্রীবন্ধন সৃষ্টি করে। সেটি যদি না করতে তাদের শিক্ষার কোনো মূল্য নেই, এটি রবীন্দ্রনাথ। সুতরাং প্রবন্ধ লিখছেন তিনি শিক্ষার মিলন, এবং এই শিক্ষার মিলনের ক্ষেত্রে তার বড় কথা এই যে যাদের অর্থ আছে, বিত্ত আছে, তারা শিক্ষিত হবে, আর যাদের নাই তারা শিক্ষা পাবে না, এটি রবীন্দ্রনাথ মানেননি। সুতরাং শ্রীনিকেতনে এবং সুরুল গ্রামে, পতিসারে, কালীগ্রামে, শিলাইদহে তিনি এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করেছিলেন যে প্রতিষ্ঠানগুলো থেকে গ্রামের নারী, মানে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার একটি বড় জায়গা পল্লী শিক্ষা চিন্তা, স্বাস্থ্য শিক্ষা, ভালো পায়খানা প্রতিষ্ঠা, নলকূপ প্রতিষ্ঠা, জলাশয় পরিষ্কার, ড্রেন পরিষ্কার, এই সমস্ত শিক্ষা তিনি বলছেন যে এগুলো করতে হবে, এবং তার জন্য তিনি লিখেছেন, প্রচুর লিখেছেন।
সহিষ্ণুতার কাজ, শিকা বাঁধার কাজ, এগুলো রবীন্দ্রনাথ নিজে শিখিয়েছেন এবং মাধুরীলতা এবং তার পরিবারের যারা মেয়ে এবং তাদেরকে দিয়ে এগুলো শিক্ষা দিয়েছেন। এবং এটি ভাবলেও বিস্ময় লাগে এই কাজটা করেছে। ইস্ত্রি করা, রং তৈরি করা, তারপরে কাঠের কাজ, এই সমস্ত কিছু তিনি হাতে কলমে শিক্ষা দেওয়ার, এই যে হাতে কলমে ব্যাপারটি এটি রবীন্দ্রনাথের মধ্যে আছে। অর্থাৎ আমি বলতে চাই আজকে নানা এনজিও বা যে বেসরকারি প্রতিষ্ঠান একটা নন ফর্মাল এডুকেশন বলে একটা কথা, অনানুষ্ঠানিক শিক্ষা, এই অনানুষ্ঠানিক শিক্ষার উদ্গাতা এই উপমহাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ এইটাই তিনি প্রবর্তন করতে এসেছেন। রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার এটা আমার খুব বড় জায়গা মনে হয়, কারণ আমাদের কয়জন শিক্ষা লাভ করতে পারে, কয়জন বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে পারে। সুতরাং গ্রামীণ মানুষকে যদি শিক্ষিত করতে হয় তাহলে রবীন্দ্রনাথের কাছে আমাদের ফিরে যেতে হবে। ওখানেই রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার অব্যাহত প্রাসঙ্গিকতা, যদি গ্রামীণ মানুষকে আমি উদ্বুদ্ধ করি, যদি গ্রামের উন্নতি চাই। এবং প্রতিষ্ঠানের নাম বিশ্বভারতী, এটি ভাবতে হবে যে 100 বছর আগে একটি প্রতিষ্ঠানের নাম তিনি রাখছেন বিশ্বভারতী। আজকে রবীন্দ্রনাথ তার শিক্ষার মধ্যে বিশ্বায়নের কথা বলার চেষ্টা করেছেন, যে এবং এই যে সাম্রাজ্যবাদী বিশ্বায়ন নয়, তিনি তার বিশ্বায়নটা ছিল সকল মানুষের সঙ্গে মৈত্রীবন্ধনের বিশ্বায়ন। সুতরাং রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্রাসঙ্গিকতা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হয়, এখন অব্যাহত সেই প্রাসঙ্গিকতা আছে। এবং রবীন্দ্রনাথ শিক্ষাকে আমি প্রথমেই বলেছিলাম যে মানবিক পুঁজি প্রতিষ্ঠার, তিনি শিক্ষাকে প্রযুক্তি হিসেবে বিবেচনা করেছেন। সুতরাং মানুষের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো শিক্ষা তাকে ত্বরান্বিত করবে, এক্সপেরাইট করবে, এইটাই ছিল রবীন্দ্রনাথের ভাবনা, শিক্ষা চিন্তার। তার মানে হলো যে রবীন্দ্রনাথের স্বাধীন শিক্ষা ভাবনা। অবশ্যই। তো আমরা স্যারের কাছে এখন শুনবো যে এই যে স্বাধীন শিক্ষা ভাবনার কথাটা ডক্টর বিশ্বজিৎ ঘোষ বললেন, তো এই স্বাধীন শিক্ষা ভাবনা উদ্ভবের পেছনে তো এটা কাজ করে যে একটি দেশের মানুষ বা যে দেশের মানুষ এই শিক্ষাটা গ্রহণ করছে তারা কতটা স্বাধীনতা বৃত্তি অবলম্বন করে স্বাধীন চেতা হবে। আমি বিশ্বজিতের কথার সঙ্গে একটা কথা আমি যোগ করি, আগে নিজের ওপরে তিনি প্রয়োগ করে তারপরে তিনি তার ভাবনা বা সেটা তিনি শেখাতে গেছেন। এবং এই কথাটা আমরা সবাই জানি, স্বশিক্ষিত মানেই সুশিক্ষিত। রবীন্দ্রনাথ নিজে তো ট্র্যাডিশনাল শিক্ষার দিকে যান নাই, তার চেয়ে বড় শিক্ষিত লোককে আছে, সবটাই তার নিজের বেলাতে স্বশিক্ষা। স্বশিক্ষিত মানে সুশিক্ষিত, এটার উপরেই তিনি জোটা এবং তার যত ভাবনা এবং তার যত কর্মকাণ্ড যাদেরকে নিয়েই তিনি করুন না কেন। এখন আমরা যখন এই শিক্ষার ব্যাপারটা যখন আনছি এবং বারবার বলা হচ্ছে বর্তমান প্রাসঙ্গিকতা, তোমার ঘর আছে, বাড়ি আছে, পুত্র আছে, কন্যা আছে, বিশ্বজিৎ আছে, আমাদের সবারই আছে। আমরা কি চাই? আমাদের সন্তানকে মানুষ করতে চাই। রবীন্দ্রনাথ তো একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলছেন এই কথাটি, ছেলে যদি মানুষ করিতে চাই তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে হইবে, নতুবা সে ছেলেই থাকিয়া যাইবে, মানুষ হইবে না। এবং সেইটা কি? সেটা নিরস শিক্ষা দিয়ে, ওই তথাকথিত পাঠ্যপুস্তক দিয়ে সেটা হয় না। আবার ওই রবীন্দ্রনাথ থেকেই তুলি, আমরা বাল্য হইতে কৈশোর এবং কৈশোর হইতে যৌবনে প্রবেশ করি কেবল কতকগুলো কথার বোঝাটা নিয়া। এই যে আমরা স্কুলে পড়ছি, এই যে আমরা এসএসসি পাস করছি, এইচএসসি পাস করছি, তা আমরা উজ্জ্বল ফলাফল ঘোষণা করছি, খবরের কাগজে ছবি বেরোচ্ছে রোজ, কতগুলো কথার বোঝাটা নিয়া। এখন এইখানটায় রবীন্দ্রনাথ যোগ দিচ্ছেন বাল্যকাল থেকেই ভাষা শিক্ষার সঙ্গে ভাব শিক্ষার প্রয়োজন, ভাষা শিক্ষার সঙ্গে ভাব শিক্ষার প্রয়োজন। দুটো বড় মারাত্মক শব্দ ব্যবহার করেছেন, বুলি ও পুঁথি। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পুঁথি পড়ি, আর আমরা যারা শিক্ষক আমরা কতগুলো বুলি শিখিয়ে দিই। এই তো বুলি আর পুঁথির বিবরে প্রবেশ করিয়া আমাদের দেশের শিক্ষিত লোকের মধ্যে নিরানন্দ দেখা দিয়েছে। সেই জন্যই বারংবার তার বলা শিক্ষার সঙ্গে আনন্দ, এবং সেটাই পাওয়া যাবে প্রকৃতির কোলে যদি তাকে আমরা লালন করতে পারি। এবং শান্তিনিকেতনের যে ব্রহ্মচর্য আশ্রম, যেটা গাছের তলায় বসে তো ক্লাস নেওয়া হতো, এখনো আছে। আমিও তো দীর্ঘকাল পরে, আমার যতদূর মনে হয় গত শতকের 50-এর দশকের মাঝামাঝি সময়ে মাধ্যমিক স্তরটা স্যার এখনো গাছের তলাতে ক্লাস নেওয়া হয়। আর রবীন্দ্রনাথ স্বয়ং তার বলাকা কাব্যের যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ক্ষিতিমোহন সেন শাস্ত্রী যে বলাকা কাব্য পরিক্রমা, সেটা গাছের তলাতে বসে তিনি ব্যাখ্যা করেছেন। তার মানে অ্যাডাল্ট লোকের জন্যও যখন তিনি শিক্ষা দিচ্ছেন সেটাও গাছের তলা, অর্থাৎ ওটা তো গাছটা তো প্রতীক হিসাবে আসছে।
আসলে প্রকৃতির কোলে লালন, এইটার উপরেই জোর দিচ্ছেন। এবং শিক্ষার সঙ্গে যাতে আনন্দ থাকে, বুলি আর পুঁথি এটার বিবরে যেন প্রবেশ না করি, আর ওই কারাগারে যেন আবদ্ধ না থাকে। তো আজকের এই যে আলোচনা আপনারা করলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যে আমরা জানলাম যে বাংলাদেশের এই সাম্প্রতিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর কেন এতটা প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণেই প্রাসঙ্গিক যে বাংলাদেশের শেকড়ের মধ্যে থেকে তিনি যে শিক্ষা ব্যবস্থাটার কথা বলেছিলেন সেটা একেবারেই কোনো শিক্ষানীতি নয়, সেটা এই বিশ্বের প্রেক্ষাপটে একটা বিশ্বায়নের মধ্য দিয়ে আমরা শুনেছি যে একটা বিশ্বমুখী শিক্ষা ব্যবস্থা তিনি ভেবেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাও বলেছিলেন যে শিক্ষক যখন ছাত্রদের পড়ান, তিনি যদি ছাত্রদের মধ্যে নিজেকে প্রবেশ করাতে না পারেন, যদি এই ছাত্র শিক্ষকের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে যদি শিক্ষাটা অগ্রসর হতে না পারে, তাহলে সেই প্রাণহীন শিক্ষা কিছু জড় পদার্থ তৈরি করবে। আমরা সাম্প্রতিক বাংলাদেশের এই শিক্ষা ভাবনা, শিক্ষানীতি দেখে আমরা এই কথাটাই নতুন করে স্মরণ করতে চাই। আমরাও চাই না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম রকম ফেরের মধ্যে ভুগুক, বাংলাদেশের শিক্ষানীতি তার শেকড় বিহীন হয়ে যাক, এবং বাংলাদেশের শিক্ষানীতি বিশ্ব শিক্ষা ব্যবস্থার সাথে অসম্পূর্ণ একটা শিক্ষা ব্যবস্থা হবে, সেটাও আমরা চাই না। আমরা চাই রবীন্দ্রনাথের সেই শিক্ষাদর্শ নিয়ে যে সত্যিকার অর্থেই এমন ছাত্র তৈরি হবে, সত্যিকার অর্থেই এমন মানুষ তৈরি হবে যারা ছোটোবেলা থেকেই মানুষ হওয়ার শিক্ষা পাবে। এই ভাবনাটাই রবীন্দ্রনাথের ভাবনা, এই ভাবনাটাই আমাদের এবং আমাদের জাতীয় সত্তার মধ্যে সঞ্চারিত হোক, সঞ্জীবিত হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ।